সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি থাকলে কোনো বেসরকারি হাসপাতালে নিজেদের তত্ত্বাবধানে রোগী ভর্তি নয়। সপ্তাহে যেদিন সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি, সেই দিন বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি নয়। ভীষণই বিভ্রান্তিকর। তার কারণ যে এই মেডিকেল এডুকেশন সার্ভিসে যারা আছে, যারা শিক্ষক চিকিৎসক, তাদের একটা অধিকার 2006 সাল থেকে তারা এনজয় করে। সেটা হচ্ছে তাদের ডিউটি আওয়ার্সের পরে, যেটা 9টা থেকে 4টে সাধারণভাবে তাদের ডিউটি আওয়ার্স, সেই ডিউটি আওয়ার্সের আগে কিংবা পরে তারা প্র্যাকটিস করবার অধিকারী। শুধু আমার রাজ্যের বিষয় নয়, এটা ন্যাশনাল মেডিকেল কমিশনের বিষয় এবং সারা দেশের বিষয়। ফলে সেখান থেকে হঠাৎ করে এরকম একটা অর্ডার বার করা যে অ্যাডমিশন ডের দিন প্র্যাকটিস করতে পারবে না, এটা তো এক্সপেক্টেড, কেউ করে না। আবার 72 ঘন্টা অ্যাডমিশন ডের পরেও সে প্র্যাকটিস করতে পারবে না, এইটা একটা বিভ্রান্তিকর অর্ডার। এরকম অর্ডার কি বার করা যায়? রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত 247টি কলেজের অধিকাংশতেই পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের। তৃণমূলের কায়দাতে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিকরণের চেষ্টা করছে বিজেপি সরকার। অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা ব্যাখ্যা দিয়েছে বিজেপি। কলেজে কলেজে পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণা ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত 247টা কলেজের অধিকাংশতেই গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়ক নেতাদের। যুগে যুগে শিক্ষাকে রাজনীতির ফাঁসে আষ্টে পৃষ্ঠে বেঁধেছেন রাজনীতিবিদরা। বিরোধী থাকা অবস্থায় সবাই বলেন শিক্ষা থাকা উচিত শিক্ষাবিদদের হাতে, কিন্তু তারপর যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অতীত, সাম্প্রতিক অতীত, বর্তমান সবাই যেন মিলেমিশে একাকার। বাম আমলে ছিল অনিলায়ন, তৃণমূল আমলে স্কুল কলেজের পরিচালন সমিতির মাথায় তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা থাকতেন। আর বিজেপি ক্ষমতায় আসতেই গৈরিকীকরণের সূচনা। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 2টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। 3টি কলেজের সভাপতি হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, মনোজ টিগ্গা, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, জ্যোতির্ময় সিং মাহাতোরা 2টি করে কলেজের দায়িত্ব পেয়েছেন। পূর্ব মেদিনীপুরের প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীকে। এগরা সারদা শশীভূষণ কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীকে। ওদের পার্টির মধ্যে নিশ্চয়ই চাপ ছিল। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। আমরা কারো ফেলে দেওয়া জুতোয় আমরা পা গলাতে চাই না। আমাদের নিজস্ব একটা পদ্ধতি আছে এবং নিজস্ব একটা নীতি আছে এবং একটা রীতি আছে, সেটা মেনেই হবে। আগামী দিনে এটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের কলেজগুলো কেমন চলছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার বার্তা দিয়েছিলেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। তার 3 মাসের মাথায় দেখা গেল এই ছবি। কলকাতা থেকে কাকদ্বীপ, কোচবিহার থেকে বীরভূম, সব জায়গাতেই কলেজের গভর্নিং বডির সভাপতি পদ পেয়েছেন বিজেপির বিধায়ক, মন্ত্রী, এমনকি নেতারাও। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। যারা বলেছিলেন শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকবে না, তারাই সবথেকে বড় রাজনীতিকরণ করলেন। তো পুরোদস্তুর বিজেপির এমপি এমএলএ, বিরোধীদেরও কাউকে রাখেনি। তাহলে যারা এনসিপিআই বলে বিজেপি নেতাদের বাড়ি ঘুরঘুর করলেন, আর এখানে যারা বালিশ চাটা বিজেপিকে এত তেল মারলেন, কি লাভ হলো? এমএলএদের কাছ থেকে একটা সাজেশন নিতেন, তারপরে শিক্ষামন্ত্রীর তো এখতিয়ার ছিল, সেটা উনি সিদ্ধান্ত নিতেন। রাজনৈতিক নেতা নয়, বসেছেন জনপ্রতিনিধিরা, যারা নির্বাচিত হয়েছেন মানুষের রায়ে, এবং একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায় এবং কর্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের সেবা দেওয়া। গভর্নিং বডির ক্ষেত্রে
সাংসদ কিংবা হচ্ছে বিধায়কদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রাজনীতির ঊর্ধ্বে উঠেই এই কাজ করবে বলেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু মন্ত্রী, সাংসদ, বিধায়কই নন, পূর্ব মেদিনীপুরের ময়না কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামে আবার কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডলের সভাপতি। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে ফুটপাতবাসী মহিলাকে ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর সেই ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি। সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে, কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাতবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? রীতিমতো রেগে গিয়ে ফুটপাতের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? এখানে এসছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান এগুলোকে। এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, মহিলাকে কেন ফুটপাতে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না। শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম, কিন্তু গরিবকে কেন ফুটপাতে থাকতে হয় এটা ভাবা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, সেটিং করে দলবদল করে পাচ্ছে, আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাত বাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হটানো। কটাক্ষ করে তিনি লেখেন, অবশ্য বিধ্বংসী সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিব বিরোধী, অমানবিক, সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না। পাল্টা নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালের ভিডিও বিতর্ক নিয়ে চাপানুতরের পারদ চড়ছেই। কৌশিক গাঁটাই, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবার কি ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চলেছেন আরাবুল ইসলাম? সোমবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরাবুল ইসলামের সাক্ষাৎ ঘিরে সেই জল্পনায় জোরালো হচ্ছে। সাক্ষাতের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলাম সম্পর্কে বলেন, ভালো ছেলে। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। জল্পনা বাড়িয়ে আরাবুল ইসলাম আবার বলেন, কালীঘাট আমার জন্য কি করেছে? তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নওশাদ সিদ্দিকীর আইএসএফ ঘুরে এবার কি ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চলেছেন আরাবুল ইসলাম? সোমবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরাবুল ইসলামের সাক্ষাৎ ঘিরে সেই জল্পনায় জোরালো হচ্ছে।
দিন কয়েক আগেই আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। সোমবার সটান বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে হাজির হন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন আখরুজ্জামান, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সামনেই বসে আরাবুল ইসলাম। তৃণমূল যখন ক্ষমতায় তখন ছিলেন তাজা ছেলে। আরাবুলের মতো একটা তাজা নেতা। তৃণমূল এখন ছিন্নমূল, দুই শিবিরে বিভক্ত। আর আরাবুল ইসলামের সঙ্গে সাক্ষাতের পরই তাকে একেবারে দরাদ সার্টিফিকেট দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আরাবুল ইসলাম ভালো ছেলে। ভালো ছেলে। একটা সময়ে ভাঙড়ের শেষ কথা ছিলেন আরাবুল ইসলাম। 2011-য় পরাজিত হওয়ার পরেও তার ওপরই ভাঙড়ের দায়িত্ব দিয়েছিল দল। অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ ওঠার পরেও কার্যত আরাবুলের পাশেই দাঁড়িয়েছিল তৃণমূল। কিন্তু 2024 সালে আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতারির পর থেকে ফিকে হতে থাকে আরাবুলের প্রভাব। পরপর দুবার সাসপেনশন। অন্যদিকে প্রকট হতে থাকে আরাবুল ইসলাম শওকত মোল্লার দ্বন্দ্ব। ভাঙড়ের রাশ যায় শওকত মোল্লার হাতে। মাঝে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সঙ্গে দ্বন্দ্ব বারবার শিরোনামে আসে। আমরা তো মনে করছি পুলিশ গার্ড না করলে নওশাদ সিদ্দিকীর চ্যাটা পর্যন্ত থাকবে না ভাঙড়ে, ওদের কর্মীদের চামড়া থাকতো না পিঠে। গত বিধানসভা ভোটের আগে সেই নওশাদ সিদ্দিকীর আইএসএফেই যোগ দেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বের প্রার্থী হন, কিন্তু হারতে হয়। কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের। আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। বিগত দিনে 15 বছর যেভাবে পাওয়ার গ্রিড থেকে শুরু করে, অধ্যাপিকাকে জগ ছুড়া থেকে শুরু করে, বিএলআর অফিস থেকে শুরু করে বিভিন্নভাবে যে অনৈতিক কাজগুলো করেছে, মানুষ ঘিরে ধরলে আর উত্তর দিতে পারবে তো? এবার কি আইএসএফ ছেড়ে তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে চলেছেন আরাবুল ইসলাম? ঋতব্রত শিবিরে যোগদান জল্পনা নিয়ে আরাবুল ইসলাম এদিন বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, নানা বিষয় নিয়ে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। কালীঘাট আমার জন্য কি করেছে? যোগদানের ব্যাপারে আমরা ও প্রাক্তন বিধায়ক আমাদের ঘরে এসেছিল, খৈরুল ভালো ছেলে, আলোচনা চলছে, দেখা যাক না। যোগদানটা ইম্পর্টেন্ট নয়। আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে, ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। যারা যারা যাচ্ছেন তারা তার আগে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছেন কিনা এবং সেখানে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা সেগুলো একটু জেনে নিলে ভালো হয়। আমার বক্তব্য, অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন বা যোগাযোগ রাখতে চেয়েছেন, কিন্তু পরবর্তীকালে দল কোনো সিদ্ধান্ত তাদের সম্পর্কে নেয়নি, ফলে তারা অন্য কোথাও যাচ্ছেন। আরাবুল ইসলামের রাজনৈতিক রুট নিয়ে জল্পনার পারদ চড়ছেই। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। রক্ত প্লাজমা পাচারের তদন্তে বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা দিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কিছু নথি পরীক্ষা করে দেখা গেছে একদিনে 35টা রক্তদান শিবির থেকে প্রায় 1600 ইউনিট রক্ত সংগ্রহ করেছে এই বেসরকারি ব্লাড ব্যাংক। কিন্তু এই বিপুল পরিমাণ রক্ত পৃথকীকরণ করতে যে পরিকাঠামো দরকার তা তাদের নেই বলে দাবি স্বাস্থ্য ভবনের। রক্তেও হদিশ মিলেছে দুর্নীতির। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা বিক্রি করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। রক্ত প্লাজমা পাচারের তদন্তে বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা দিল স্বাস্থ্য দপ্তর। 6 ঘন্টার অভিযান শেষ হলো এবং স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তারা বেরিয়ে এসেছেন লাইফ কেয়ার ব্লাড ব্যাংক থেকে। এর আগে লাইফ কেয়ারের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। রক্তদান শিবির থেকে কোনো রকম রক্ত সংগ্রহের উপর জারি করা হয় নিষেধাজ্ঞা। জুলাই মাসে লাইফ কেয়ারের সিআইটি রোডের ব্লাড ব্যাংকে তল্লাশি চালায় এসবিটিসি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সেই তল্লাশিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। তল্লাশি অভিযানের পর গত কয়েক মাসে কত ইউনিট রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে সেই সম্পর্কে নথি চাওয়া হয়েছিল, কিন্তু একাধিকবার স্বাস্থ্য ভবনের তরফে নথি চাওয়া হলেও তারা কোনো নথি জমা দেয়নি। এরই মধ্যে গত 6 আগস্ট লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের এন্টালি ও নিউ টাউন দুটি শাখাতেই তল্লাশি চালায় স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু গত বুধবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় রাজ্য সরকার তদন্ত করতে পারবে। এরপরই সোমবার অর্থ ও আইন সেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে লাইফ কেয়ারের এন্টালি শাখায় হানা দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড ব্যাংকের কাছে তাদের আয় ব্যয়ের হিসেব চাওয়া হয়েছিল, চলতি বছরে কত টাকার রক্ত এবং প্লাজমা বিক্রি করা হয়েছে ব্লাড ব্যাংকের কাছে সেই নথি চাওয়া হয়। তদন্তকারীদের দাবি, লাইফ কেয়ারের তরফে বলা হয়েছে তদন্তকারীরা লিখিত আবেদন করলে তবেই তারা কাগজ দেখাবেন, আর্থিক নথিপত্র ব্লাড ব্যাংকে রাখা নেই। মঙ্গলবার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে একাধিক নথি সহ স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে।
যে ওরা যথেষ্ট করেছে, কোঅপারেট করেছে, আরও কিছু করবে, আরও ডকুমেন্টস কিছু আমরা চেয়ে পাঠিয়েছি, সেগুলো আমাদেরকে ওরা সময় মতো পাঠিয়ে দেবে, এটুকু আশ্বাস দিয়েছে। কি নেওয়া হলো আর কি চেয়ে পাঠিয়ে না, ডিটেলস এখন ইনভেস্টিগেশনের জন্য বলা যাবে না, পরে কাইন্ডলি জেনে নেবেন। সমস্ত কিছু রক্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে গ্রহণ বা ইয়েতে, সেক্ষেত্রে সেটা কি এখনো বন্ধ? না, সমস্ত প্রসেস বন্ধ নেই, এমার্জেন্সি যে সার্ভিসগুলো করার সেগুলো ওরা চলছে। একজন দেখলাম সেই মুহূর্তে রক্ত নিতে এসেছিল, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। হয়তো ওই গ্রুপে ছিল না বা অ্যাভেলেবিলিটি নেই, অন্য ব্রাঞ্চে পাঠানো হলো। হয়তো অ্যাভেলেবিলিটি ওই সময় নেই ওদের এখন একটু যেহেতু বলা হচ্ছে এখন অডিট চলছে। বলুন আপনি যেটা বলছেন। হ্যাঁ, হয়তো ওই ইউনিটটা সাফিসিয়েন্ট নেই, বা ওই ইউনিটটা স্পেসিফিক যে ইউনিটের ব্লাডটা দরকার সেটা হয়তো নেই। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কিছু নথি পরীক্ষা করে তদন্তকারী আধিকারিকরা দেখতে পান একদিনে 35টি রক্তদান শিবির থেকে প্রায় 1600 ইউনিট রক্ত সংগ্রহ করেছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। এই বিপুল পরিমাণ রক্ত পৃথকীকরণ করতে যে পরিকাঠামো দরকার তা তাদের ব্লাড ব্যাংকে নেই বলে দাবি স্বাস্থ্য ভবনের। তাহলে বিপুল পরিমাণ রক্ত গেল কোথায় তার উত্তর মেলেনি বলে সূত্রের দাবি। সূত্রে খবর, নথিপত্র পরীক্ষা করে দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রদের বিভিন্ন রক্তদান শিবিরে ডিউটিতে নিয়ে যাওয়া হয়েছিল, যা নিয়ম বিরুদ্ধ। যারা গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি তদন্তকারী সূত্রে দাবি, নথিপত্র পরীক্ষা করে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা দেখতে পান 2022 সালে লাইসেন্স পাওয়ার সময় ব্লাড ব্যাংকের তরফে যা যা পরিকাঠামো দেখানো হয়েছিল তার অনেক কিছুই এই 4 বছরে পাল্টে ফেলা হয়েছে। সেটাও নিয়ম বিরুদ্ধ বলে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শিবির থেকে রক্ত সংগ্রহের ক্ষেত্রে এখনও লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। কেবলমাত্র কেউ নিজে এসে ব্লাড ব্যাংকে রক্তদান করতে চাইলে তার রক্ত নেওয়া যাবে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।